আজকে আমরা কথা বলবো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সংক্ষেপে TQM নিয়ে। এখন এটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম কানুনের লিস্ট না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো একটা দর্শন যা ঠিক করে দেয় একটা ব্যবসা লম্বা সময় ধরে সফল হবে কিনা। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু ব্যবসা বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে টিকে থাকে আর অন্যগুলো হুট করে হারিয়ে যায়? এই যে রহস্যটা, যা কিছু কোম্পানিকে অন্যদের থেকে একেবারে আলাদা করে দেয়, এর উত্তর খুঁজতে গিয়ে কিন্তু TQM এর মতো ধারণার জন্ম হয়েছিল। উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা মাত্র শব্দে, কোয়ালিটি বা মান। এটাই হলো লম্বা রেসের ঘোড়া চেনার উপায়। কিন্তু কোয়ালিটি শব্দটা তো আমরা সারাদিনই ব্যবহার করি। এটার আসল মানেটা কি? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। এই সেকশনে আমরা মানের সন্ধান করব। মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে আমাদের তো আগে জানতে হবে যে এই মান বা কোয়ালিটি জিনিসটা আসলে কি। এর কি একটাই রূপ নাকি অনেকগুলো দিক আছে? দেখুন, আজকের দিনে কোয়ালিটির ধারণাটা কিন্তু অনেক বদলে গেছে। এটা শুধু হাতে পাওয়া প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ নেই। কোয়ালিটি মানে এখন একটা পুরো প্যাকেজ, একটা ডাইনামিক অবস্থা। এর মধ্যে প্রোডাক্ট তো আছেই, সাথে আছে সার্ভিস, কোম্পানির লোকজন, কাজ করার পদ্ধতি, এমনকি পুরো পরিবেশটা পর্যন্ত। আর সব কিছুর মূল লক্ষ্য একটাই, গ্রাহক যা আশা করছে সেটা পূরণ করা। আর যদি সেই আশাকেও ছাড়িয়ে যাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। কোয়ালিটির যে অনেকগুলো দিক আছে সেটা এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হবে। ভাবুন তো, একটা ফোনের কথা। এর প্রধান কাজ কি? কথা বলা, তাই না? এটা হলো তার পারফরমেন্স। আবার ধরুন, এর দারুণ ক্যামেরা বা এক্সট্রা অ্যাপস, এগুলো হলো তার ফিচার্স। ফোনটা কতদিন ঠিকঠাক চলবে, মানে এর রিলায়েবিলিটি বা ডিউরেবিলিটি কেমন, দেখতে কেমন, মানে তার নান্দনিকতা। এই সব কিছু মিলেই কিন্তু একটা প্রোডাক্টের আসল কোয়ালিটি তৈরি হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? তো কোয়ালিটি কি তা তো বোঝা গেল। এবার চলুন আমাদের মূল টপিকে ফেরা যাক, TQM। আর শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। TQM কিন্তু কোনো ম্যাজিক টুল বা কয়েকটা স্টেপের ফর্মুলা নয়। এটা হলো একটা সম্পূর্ণ নতুন দর্শন, একটা মাইন্ডসেট, যা একটা গোটা অর্গানাইজেশনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ISOর এই অফিসিয়াল সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে এর মূল 3টা জিনিস চোখে পড়ে। 1 নম্বর, সব কিছুর কেন্দ্রে থাকবে কোয়ালিটি। 2 নম্বর, এই কোয়ালিটি নিশ্চিত করার দায়িত্বটা কোম্পানির সবার, টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম ফিল্ড লেভেলের কর্মী পর্যন্ত। আর 3 নম্বর, এর শেষ লক্ষ্যটা কি? গ্রাহককে সন্তুষ্ট করা আর তার মাধ্যমে লম্বা সময় ধরে ব্যবসায় সাফল্য আনা। এই তুলনাটা দেখলে TQM এর আসল শক্তিটা বোঝা যায়। একদিকে আছে পুরনো বা ট্র্যাডিশনাল কালচার, আর অন্যদিকে TQM কালচার। পুরনো সিস্টেমে কি হয়? ফোকাস থাকে প্রোডাক্টের ওপর, আর কোয়ালিটির কথা ভাবা হয় খরচ আর সার্ভিসের পরে। কোনো সমস্যা হলে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, যেটাকে বলে আগুন নেভানো বা ফায়ার ফাইটিং। কিন্তু TQM ঠিক তার উল্টো। এখানে ফোকাস কাস্টমারের ওপর, কোয়ালিটি সবার আগে, আর লক্ষ্য হলো সমস্যা তৈরি হতে না দেওয়া, মানে আগুন প্রতিরোধ বা ফায়ার প্রিভেনশন। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এখানে কোয়ালিটির দায়িত্বটা শুধু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের নয়, বরং সবার। তাহলে প্রশ্ন হলো, এই যে দর্শন বা ফিলোসফির কথা আমরা বলছি, এটা বাস্তবে কাজ করে কিভাবে? আসলে TQM দাঁড়িয়ে আছে কয়েকটা খুব শক্তিশালী স্তম্ভ বা পিলারের ওপর। চলুন সেই পিলারগুলো কি কি তা একটু দেখে নেওয়া যাক। প্রথম পিলার এবং সম্ভবত সবচেয়ে জরুরি পিলারটা হলো কাস্টমারকে নিয়ে আচ্ছন্ন থাকা, মানে কাস্টমার অবসেশন। সমস্ত কাজের কেন্দ্রে থাকবে গ্রাহক। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে। TQM-এ কিন্তু কাস্টমার 2 ধরনের, বাইরের কাস্টমার যারা আমাদের প্রোডাক্ট কেনেন, আর ভেতরের কাস্টমার। ভেতরের কাস্টমার কারা? ধরুন একটা ডিপার্টমেন্টের কাজ শেষ হলে সেই কাজটা যে পরের ডিপার্টমেন্টে যায়, সেই পরের ডিপার্টমেন্ট হলো আগেরটার ইন্টারনাল কাস্টমার। এই ভাবনাটা নিশ্চিত করে যে পুরো চেইনটাই যেন নিখুঁতভাবে কাজ করে। এরপর আসছে দ্বিতীয় পিলার, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা অবিরাম উন্নতি। এর মূল কথা হলো আমরা সেরা হয়ে গেছি এই কথাটা ভাবার কোনো সুযোগই নেই। শ্রেষ্ঠত্ব বা এক্সেলেন্স কোনো ফিনিশ লাইন না, এটা একটা জার্নি যা কখনো শেষ হয় না। আর এই উন্নতির সিদ্ধান্তগুলো কিন্তু আন্দাজে নেওয়া হয় না, ডেটা অ্যানালাইসিস করে একেবারে বৈজ্ঞানিক উপায়ে ঠিক করা হয় কোথায় কিভাবে আরও ভালো করা সম্ভব। আর ফাইনালি 3 নম্বর পিলার হলো টোটাল ইনভলভমেন্ট, মানে সবার অংশগ্রহণ। TQM সফল করার চাবিকাঠি এটাই। যখন একটা কোম্পানির CEO থেকে শুরু করে একদম নতুন জয়েন করা কর্মী পর্যন্ত সবাই মনে করে যে কোয়ালিটি আমারও দায়িত্ব, তখনই আসল পরিবর্তনটা আসে। এর জন্য কর্মীদের শুধু ইনভলভ করলেই হবে না,
তাদের ক্ষমতায়ন করতে হবে, সমস্যা সমাধানের জন্য টিম তৈরি করতে হবে। এখন এই যে এত দারুণ একটা দর্শন, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এর পেছনে ছিলেন কয়েকজন অসাধারণ মানুষ, মানে এর পথপ্রদর্শক, গুরু। চলুন খুব সংক্ষেপে তাদের কয়েকজনের কথা জেনে নিই। এই মানুষটিকে দেখুন, এডওয়ার্ডস ডেমিং, কোয়ালিটি মুভমেন্টের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তার এই কথাটা দেখুন, মান সকলের দায়িত্ব। এই এক লাইনেই কিন্তু টিকিউএমের পুরো সারমর্মটা বলা হয়ে গেছে। আর মজার ব্যাপার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে যে অবিশ্বাস্য শিল্প বিপ্লব, তার পেছনের অন্যতম কারিগর ছিলেন কিন্তু তিনি। ডেমিং তো ছিলেনই, তার সাথে আরও দুজনের নাম না বললেই নয়। জোসেফ এম জোরান, যিনি আমাদের কোয়ালিটি ট্রিলজির ধারণা দিয়েছেন, মানে কোয়ালিটি প্ল্যানিং, কন্ট্রোল আর ইমপ্রুভমেন্ট। আর ছিলেন কাওরো ইশিকাওয়া, যার তৈরি করা কজ অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম, যেটা ফিশবোন ডায়াগ্রাম নামে বেশি পরিচিত, আজও সমস্যা সমাধানের জন্য বিশ্বজুড়ে ব্যবহার করা হয়। মূলত এই মহারথীদের দেখানো পথেই টিকিউএম আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমরা তত্ত্ব আর দর্শন নিয়ে অনেক কথা বললাম, এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক। টিকিউএম প্রয়োগ করলে আসলে কি হয়, কি সাফল্য আসে, আর কোন কোন বাধার কারণে অনেক সময় এটা ব্যর্থ হতে পারে। চলুন, আলোচনার শেষ পর্বে আমরা এই বিষয়গুলোই দেখব। টিকিউএমের সুফলটা এই চার্টে একেবারে স্পষ্ট। যখন ঠিকঠাকভাবে এটা প্রয়োগ করা হয় তখন কি হয়? পণ্যের ডিফেক্ট বা ত্রুটি কমে যায়, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ে, আর এই দুটো যখন হয় তখন প্রফিট বা মুনাফা বাড়তে বাধ্য। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। অনেকে যা ভাবেন তার ঠিক উল্টোটা সত্যি। কোয়ালিটি বাড়ালে খরচ বাড়ে না, বরং কমে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে টিকিউএম যদি এতই ভালো হয় তাহলে সব কোম্পানি এটা সহজে করে ফেলে না কেন? এর উত্তর হলো, কাজটা যতটা সহজ শোনায় ততটা সহজ নয়। এই পথে বেশ কিছু বড় বড় বাধা আছে। সবচেয়ে বড় বাধাগুলোর একটা হলো ম্যানেজমেন্টের আসল সদিচ্ছার অভাব। টিকিউএম কিন্তু 3 মাস বা 6 মাসের কোনো প্রজেক্ট না। এটা একটা পুরো কালচারাল শিফট, যার জন্য লম্বা সময়ের পরিকল্পনা আর ধৈর্য দরকার। এর সাথে আছে কর্মীদের ঠিকমতো ট্রেনিং না দেওয়া, পুরো অর্গানাইজেশনের পুরনো সংস্কৃতি বদলাতে না পারা, আর কর্মীদের হাতে আসল ক্ষমতা না দেওয়া। এই কারণগুলোতেই অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যায়। তাহলে পুরো আলোচনার শেষে চলুন নিজেদের একটা প্রশ্ন করা যাক। যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা নিজের কর্মক্ষেত্র বা অন্য কোনো পরিচিত সংস্থা, সেটা কি শুধু সমস্যা হলে দৌড়ঝাঁপ করে আগুন নেভানোর জন্য তৈরি, নাকি এমনভাবে তৈরি যাতে আগুন লাগার সুযোগই না থাকে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু বলে দেবে শ্রেষ্ঠত্বের পথে সেই প্রতিষ্ঠান ঠিক কতটা এগিয়ে আছে।